The President of Lebanon and the Prime Minister of Israel over the next couple of weeks will be coming here. They've agreed to an additional 3 weeks of, no firing, ceasefire. লেবানন ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল 3 সপ্তাহ। ইরানের সময় ফুরিয়ে আসছে হুমকি ট্রাম্পের। হরমুজে মাইন অপসারণে অভিযানের প্রস্তুতি জার্মানির। তল্লাশির মাধ্যমে যখন আমরা নিশ্চিত হব যে নির্দিষ্ট কিছু এলাকায় মাইন রয়েছে, তখন আমাদের একটি পথ তৈরি করতে হবে। এবার কাতারের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান। ভারসাম্যপূর্ণ শক্তি হিসেবে ইসলামাবাদের দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, মত বিশ্লেষকদের। বিশ্বের শক্তিধর দেশগুলোর সাথে পাকিস্তানের ভারসাম্যপূর্ণ সম্পর্ক দেশটির একটি বহুমুখী পররাষ্ট্রনীতির অংশ। এটি পাকিস্তানকে ব্যালেন্সিং পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। और ममता दीदी का सुपड़ा साफ होने वाला है। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষে বিজেপি তৃণমূল 2 দলেরই জয়ের দাবি। দ্বিতীয় দফার প্রচারে মাঠে শীর্ষ নেতারা। 4 তারিখে বুঝবেন, ভোটের বাক্স খুলবে আর দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, সঙ্গে আছে রঞ্জু ইফতেখার। এতক্ষণ সংবাদ শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো বিস্তারিত এবং শুরুতেই জানাবো মধ্যপ্রাচ্য যুদ্ধের খবর। ইরানে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণার পর এবার লেবাননে 3 সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। যুদ্ধবিরতির ভঙ্গুর অবস্থার মধ্যেই ওয়াশিংটনে দুদেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠকের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান যুদ্ধ শেষ করতে খুব চাপ নেই দাবি করে ট্রাম্প বলেছেন, ইরানের সময় ফুরিয়ে আসছে, দেশটিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলেও জানান তিনি। এদিকে মার্কিন অবরোধের মাঝেও হরমুজ প্রণালীতে পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে তেহরান। জাহাজ থেকে প্রথম টোল আদায়ের অর্থ এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে বলেও জানিয়েছে তেহরান। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলছে যুদ্ধবিরতি, কিন্তু দক্ষিণ লেবাননে এমন হামলা প্রতিদিনই চালাচ্ছে ইসরায়েল। সাংবাদিক সহ 5 জনকে হত্যার পর আরও 3 জনকে হত্যা করেছে দখলদাররা। ঠিক এমন সময় হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিলেন 3 সপ্তাহ বাড়ানো হয়েছে যুদ্ধবিরতি। এদিকে ইরান যুদ্ধ শেষ করতে নিজের উপর কোনো চাপ নেই বলে দাবি করেছেন ট্রাম্প। বলেছেন, ইরানের সময় ফুরিয়ে আসছে। যারা ভাবছেন আমি ইরানের সাথে যুদ্ধ শেষ করতে উদ্বিগ্ন, তাদের জানিয়ে রাখি, আমার উপর কোনো চাপ নেই, কিন্তু ইরানের সময় ফুরিয়ে আসছে। তাদের উপর অবরোধ এখন আরও শক্তিশালী হবে। এখন থেকে পরিস্থিতি আরও খারাপ হবে। চুক্তি তখনই করা হবে যখন এটি যুক্তরাষ্ট্র, আমাদের মিত্র ও গোটা বিশ্বের জন্য উপযুক্ত হবে। ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না এমনটা জানিয়ে ট্রাম্প দাবি করেছেন, সাধারণ অস্ত্র দিয়েই ইরানকে ধ্বংস করার ক্ষমতা রাখে মার্কিন বাহিনী। No, we don't need it. Why do I need it? Why would a stupid question like that be asked? Why would I use a nuclear weapon? তবে ইরান বন্দরগুলোতে নৌ অবরোধ চলাকালে যদি কোনো ইরানি বোট হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের চেষ্টা করে, তবে গুলির নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালীতে এখনও পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান। দেশটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, প্রথমবারের মতো টোল আদায় করেছে তেহরান। এই অর্থের পরিমাণ কত তা না জানা গেলেও এরই মধ্যে তা ইরানের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদুর রেজা। যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানে এখন কোনো কট্টরপন্থী বা উদারপন্থীতে ভেদাভেদ নেই, সবাই এখন একতাবদ্ধ। ইরানে আমরা সবাই এক ও অভিন্ন। রাষ্ট্রের এই কঠিন ঐক্য ও সর্বোচ্চ নেতার নির্দেশ পালনের মাধ্যমে আমরা আক্রমণকারীকে অনুতপ্ত হতে বাধ্য করব। যুদ্ধবিরতির মাঝেও বসে নেই যুক্তরাষ্ট্র।
এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। আগে থেকে সেখানে মোতায়েন রয়েছে জেরাল্ড আর ফর্ড এবং আব্রাহাম লিঙ্কন নামের আরও 2 রণতরী। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। হরমুজে নিরাপদ বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ইউরোপ। এর অংশ হিসেবে হরমুজ প্রণালীতে ইরানের পেতে রাখা মাইন অপসারণ অভিযানের প্রস্তুতি নিচ্ছে জার্মানি। হরমুজ প্রণালী নিয়ে লন্ডনে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে সম্মেলন আয়োজনের পর জার্মানির এই পদক্ষেপ। এতে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোরও সমর্থন আছে। হরমুজ প্রণালীতে মাইন অপসারণ অভিযানের জন্য প্রস্তুত জার্মানির এসব নৌযান। অত্যাধুনিক এই জাহাজে আছে মাইন শনাক্ত করা ও নিরাপদে সেগুলো নিষ্ক্রিয় করার প্রযুক্তি। পুরো কাজটাই করা হয় যান্ত্রিক উপায়, তাই কারো হতাহতের শঙ্কা থাকে না। আপাতত হরমুজে মাইন জরিপের কাজে নামবে এই জাহাজ। পরিস্থিতি কি তা আমরা এখনো জানি না। একটি প্রাথমিক মূল্যায়ন করা হবে, তারপর বাকি পরিকল্পনা তৈরি করা হবে। এই পরিকল্পনায় নির্ধারণ করবে যে আমাদের কতগুলো ইউনিট এবং কি সক্ষমতা প্রয়োজন। বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপদ পথ বাছাইয়ের ক্ষেত্রে প্রথমে নিশ্চিত হতে হবে নির্দিষ্ট এলাকায় কতগুলো মাইন রয়েছে। তল্লাশির মাধ্যমে যখন আমরা নিশ্চিত হব যে নির্দিষ্ট কিছু এলাকায় মাইন রয়েছে, তখন আমাদের একটি পথ তৈরি করতে হবে যাতে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলটা নিরাপদ হয়। এদিকে যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে হরমুজে এবার নিজেদের পথ নিজেরাই দেখছেন ইউরোপের নেতারা। সম্প্রতি লন্ডনে ফ্রান্স ও ব্রিটেনের উদ্যোগে এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রায় 50টি দেশের প্রতিনিধিরা এই সংক্রান্ত একটি সম্মেলনে অংশ নেন। হরমুজে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা অবদান রাখতে প্রস্তুত। এই ধরনের অংশগ্রহণের মধ্যে মাইন অপসারণ ও সামুদ্রিক পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত থাকতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন হরমুজ প্রণালীতে সম্ভাব্য মাইন অপসারণ অভিযান কেবল সামরিক প্রস্তুতির বিষয় নয়, বরং এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক নৌপথের স্থিতিশীলতার সঙ্গে সরাসরি জড়িত, এবং সেটি ইউরোপের উদ্যোগে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে যে ইরান সংকট এই অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণকে পাল্টে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের বলয়ের বাইরে নিজ নিজ লক্ষ্য অর্জনের পথে হাঁটছে দেশগুলো। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মান্দেব প্রণালীতে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে সোমালিয়ার সরকার। বিচ্ছিন্নতাবাদী সোমালিল্যান্ড অঞ্চলের প্রতি ইসরায়েলের স্বীকৃতির প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আফ্রিকান ইউনিয়ন ও ইথিওপিয়ায় নিযুক্ত সোমালিয়ার রাষ্ট্রদূত আবদুল্লাহ ওরফা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে যে কোনো ধরনের হস্তক্ষেপ মারাত্মক পরিণতি বয়ে আনবে, তা হস্তক্ষেপকারী যে পক্ষই হোক না কেন। ইসরায়েলি সোমালিল্যান্ডকে স্বীকৃতি দানকারী বিশ্বের প্রথম দেশ। বাব আল মান্দেব প্রণালী লোহিত সাগর ও এইরেন উপসাগরকে যুক্তকারী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। সুয়েজ খালগামী অধিকাংশ বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। মাত্র 29 কিলোমিটার চওড়া এই সংকীর্ণ পথটি যদি নতুন করে উত্তেজনা বা অস্থিরতার মুখে পড়ে, বিশ্ব বাণিজ্যে বিশেষ করে জ্বালানি সরবরাহে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান। এই চুক্তিতে থাকছে সামরিক সহযোগিতা, সাইবার ও গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ প্রতিরক্ষা কাঠামো। মুসলিম প্রধান দেশগুলো এখন পাকিস্তানের দিকেই ঝুঁকছে, কারণ ইসলামাবাদ এখন ব্যালেন্সিং পাওয়ার হিসেবে বিশ্বে আবির্ভূত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি, বিভিন্ন দেশে অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রপ্তানি, আর সবশেষ যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি আলোচনায় বসানো। সাম্প্রতিক সময়ে এসব পদক্ষেপ পাকিস্তানকে বিশ্বমঞ্চে নতুন করে সামনে এনেছে। এবার দেশটির সাথে সৌদি আরবের মতোই প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার। মালয়েশিয়া ভিত্তিক গণমাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার তথ্য বলছে, 2025 সালে দোহায় ইসরায়েলি বিমান হামলার পর দেশজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতি থাকলেও নিরাপত্তাহীনতায় ভুগছে দেশটি। ফলে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তির দিকে এগোচ্ছে দোহা। জানা যাচ্ছে এই চুক্তি প্রায় চূড়ান্ত।
এতে থাকবে সামরিক সহযোগিতা, সাইবার ও গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ প্রতিরক্ষা কাঠামো। এর আগে 2025 সালে পাকিস্তানের সাথে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে সৌদি আরব, যেখানে বলা হয় এক দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধেই আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা উৎপাদন এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের মতো বিষয় রয়েছে ওই চুক্তিতে। কিন্তু কেন মুসলিম প্রধান দেশগুলো পাকিস্তানের দিকেই ঝুঁকছে? এমন প্রশ্নে বিশ্লেষকদের মত, পাকিস্তান এখন ব্যালেন্সিং পাওয়ার হিসেবে বিশ্বে আবির্ভূত হয়েছে। বিশ্বের শক্তিধর দেশগুলোর সাথে পাকিস্তানের ভারসাম্যপূর্ণ সম্পর্ক দেশটির একটি বহুমুখী পররাষ্ট্রনীতির অংশ। এটি পাকিস্তানকে ব্যালেন্সিং পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্ব বর্তমানে এক ধরনের কূটনৈতিক সৌহার্দ্য বৃদ্ধির নীতি অনুসরণ করছে। এই কূটনৈতিক মধ্যস্থতার আস্থা ধরে রেখে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে পারলে পাকিস্তান বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে যাবে, বাড়বে গ্রহণযোগ্যতা, এমনটাও মনে করছেন বিশ্লেষকরা। কাজী শাহরিন, স্টার নিউজ। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। মাত্র 39 দিনের অভিযানে দেশটির বিপুল পরিমাণ অস্ত্র খরচ হয়, যার মধ্যে 850টিরও বেশি টমাহক ক্রুজ মিসাইল এবং 1000টিরও বেশি জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইল ক্ষেপণাস্ত্র রয়েছে। নিউ ইয়র্ক টাইমস ও সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর এক প্রতিবেদন অনুযায়ী অল্প সময়ের সংঘাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মজুদকে দ্রুত কমিয়ে দিয়েছে। ইরান যুদ্ধের আগেই বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন যে চীনের মতো সমপর্যায়ের শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে বড় ধরনের সংঘাতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ পর্যাপ্ত নাও হতে পারে। সাম্প্রতিক এই ব্যবহারে সেই ঘাটতি আরও স্পষ্ট হয়েছে। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এসব উদ্বেগকে নাকচ করা হয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র পর্যাপ্ত পরিমাণে রয়েছে। দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছি একটু পর। দেখছেন স্টার ওয়ার্ল্ড। যুদ্ধবিরতি চলমান থাকলেও গাজায় একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে দখলদার ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল 24 ঘন্টায় উপত্যকাটিতে 6 জন নিহত এবং 18 জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উত্তরাঞ্চলের বেইত লাহিয়া শহরে ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 3 জনই শিশু। এই ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বোর্ড অফ পিস গাজায় মানবাধিকার লঙ্ঘন বন্ধে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে গোষ্ঠীটি। হামাসের মুখপাত্র হাজেম কাশেম এক বিবৃতিতে বলেন, এই ঘটনা প্রমাণ করে ইসরায়েল চুক্তির শর্ত ভঙ্গ করেছে। গাজার কর্তৃপক্ষ বলছে, 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 72,588 জনে। এদিকে গেল 24 ঘন্টায় গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ কয়েকজন হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে আইডিএফ। ইহুদি হয়েও টুপিতে ফিলিস্তিনের পতাকা এঁকেছিলেন জেরুজালেমের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। টুপির আরেক পাশে ছিল ইসরায়েলি পতাকাও, কিন্তু তারপরও তাকে আটক করে। শুধু তাই নয়, টুপির যে পাশে ফিলিস্তিনের পতাকা ছিল সেই পাশ কেটে ফেলে দেয় পুলিশ। ইহুদি ধর্মীয় টুপি কিপ্পার এক অংশ কেটে ফেলেছে ইসরায়েলি পুলিশ, কারণ টুপির এক পাশে ছিল ইসরায়েলি ও আরেক পাশে ফিলিস্তিনের পতাকা। বৃহস্পতিবার এমন ঘটনাই ঘটে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর মদিনে। টুপিটি পরেছিলেন অ্যালেক্স সিনক্লেয়ার নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই অপরাধে তাকে আটকও করে পুলিশ। তার সঙ্গে কি ঘটেছিল এর বিস্তারিত জানিয়েছেন অ্যালেক্স নিজেই। ফেসবুকের বিশাল এক পোস্টে অ্যালেক্স জানান, তিনি নিজ শহরের একটি ক্যাফেতে ওই ধর্মীয় টুপি পরে বসেছিলেন। তখন এক ইহুদি এসে তাকে টুপিটি খুলে ফেলতে বলে, কিন্তু তিনি অস্বীকৃতি জানান। পরে ওই ব্যক্তি পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ হাজির, আটক করে রাখে প্রায় 20 মিনিট। টুপিটি না খোলা পর্যন্ত তাকে ছাড়া হবে না বলেও হুমকি দেয়। তবে তাতে রাজি না হওয়ায় টুপিটি খুলে ফিলিস্তিনের পতাকার অংশটি কেটে ফেলে পুলিশ। এরপর ছাড়া পায় অ্যালেক্স। অ্যালেক্স জেরুজালেম হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। নিজে ইহুদি ধর্মাবলম্বী হওয়ায় দীর্ঘদিন ধরেই কিপ্পা পরেন বলে জানান তিনি।
প্রায় ২০ বছর ধরে আমি এই কিপ্পা পরে আসছি, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন দুই দেশের পতাকাই আছে। এবার সেটা আমার ধর্মীয় টুপি থেকে, আমার ধর্মীয় পরিচয় থেকেই নিষিদ্ধ করা হলো। ২০২৩ সালে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ফিলিস্তিনি পতাকা প্রদর্শন নিষিদ্ধ করেন। তিনি পুলিশকে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, উস্কানি না থাকলে পতাকা জব্দ করার কোনো আইনি ভিত্তি নেই। তাই অ্যালেক্সের দাবি তাকে বেআইনিভাবেই আটক করা হয়েছিল। ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করা অবৈধ নয়, তবে জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এই যুক্তিতে পুলিশ প্রায়ই বিক্ষোভে এসব পতাকা জব্দ করে। তবে আমার এই টুপি কোনো উস্কানিমূলক ইঙ্গিত না দেওয়ার পরও আমাকে আটক করা হয়েছিল। এদিকে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক নিজের সাথে হওয়া অন্যায় ও হয়রানির জন্য পুলিশের তদন্ত কমিটির কাছে অভিযোগ দায়ের করেছেন। সাথে ক্ষতিপূরণও দাবি করেন অ্যালেক্স। এই ধরনের ঘটনা নতুন নয়। ২০১৬ সালে ফেসবুক পোস্টে ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করায় এক নারীকে গ্রেফতার করেছিল ইসরায়েলি পুলিশ। কাজী শাহরিন, স্টার নিউজ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এবার ক্ষমতা দখল করতে যাচ্ছে কেন্দ্রীয় শাসক দল বিজেপি। গতকাল প্রথম দফার ভোট হওয়া ১৫২টির মধ্যে শতাধিক আসনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দলের শীর্ষ নেতারা। কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে ছুটে বেড়ানো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তর ২৪ পরগনার এক জনসভায় ভাষণ দেন। এতে তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিশ্চিত হয়েছে। ১.৫ দশক ধরে রাজ্যে শাসক দল তৃণমূলও ভোটের মাঠে থেমে নেই। ক্ষমতা ধরে রাখতে আত্মবিশ্বাসী নেতাকর্মীরা নিজের আসন ভবানীপুর ছাড়াও চৌরঙ্গি, জয়দেবপুরে প্রচার চালিয়েছেন মমতা। তৃণমূলের গণজোয়ারের কারণেই প্রায় ৯৩% ভোট পড়েছে বলে মন্তব্য করেন মমতা। আগামী বুধবার দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট, যাদের মধ্যে নদিয়ার ১৭, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৩৩টি করে, কলকাতায় ১১টি আসন আছে। ভোট গণনা ও ফল ঘোষণা ৪ মে। दीदी लोग, परिणाम जानना है क्या? आप लोगों को मतदान हो गया है। दीदी लोग, परिणाम जानना है क्या? आप लोगों को क्या होगा वो परिणाम जानना है? जोर से बोलो, जानना है तो सुन लीजिए, टीएमसी और ममता दीदी का सुपड़ा साफ होने वाला है। বাংলা সবার ধর্ম মানে, সবাইকে নিয়ে চলে, সবাইকে সম্মান করে। বাংলা জ্বলছে না, ভোট দেখে ৪ তারিখে বুঝবেন। ভোটের বাক্স খুলবে আর দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে, জ্বলছে আর লুচির মতো ফুলছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে বঙ্গ সফরে এসে গঙ্গা বন্দনায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে কলকাতার গঙ্গাবক্ষে নৌকা বিহারের মাধ্যমে দিন শুরু করেন তিনি। পরে সোশ্যাল মিডিয়াতে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন, গঙ্গা প্রতিটি বাঙালির হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে। বলা যায়, গঙ্গা বাংলার আত্মার মধ্য দিয়ে প্রবাহিত হয়। নৌকায় ভ্রমণকালে তিনি স্থানীয় মাঝি ও প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বিদ্যাসাগর সেতু ও হাওড়া ব্রিজের কিছু ছবিও শেয়ার করেন এবং বাংলার মানুষের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে অংশ নেয়া মার্কিন বিশেষ বাহিনীর এক সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই অভিযানের ফলাফল নিয়ে আগাম বাজি ধরে জিতেছিলেন প্রায় $4 লাখ। আটক সার্জেন্ট গ্যানন কেইন ডিসেম্বরের শেষ দিকে প্রিডিকশন মার্কেট প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলেন। তিনি বাজি ধরেন, জানুয়ারির মধ্যে মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে মার্কিন প্রশাসন। এই বাজির অর্থের পরিমাণ ছিল প্রায় $32,000। বৃহস্পতিবার এই অভিযোগপত্র প্রকাশিত হয়। অভিযোগে বলা হয়, গ্যানন 27 ডিসেম্বর থেকে 2 জানুয়ারির মধ্যে 13টি বাজি ধরেন। শেষ বাজিটি ছিল ঠিক অভিযানের কয়েক ঘন্টা আগে।
প্রসিকিউটররা জানান তিনি এই বাজি থেকে $4 লাখ বেশি জেতেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি মার্কিন গোপন পরিকল্পনা ও তথ্য বাইরে ব্যবহার করেছেন। এই তথ্যের আলোকেই একের পর এক বাজি ধরেছেন। বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বলেছেন এ ধরনের আচরণকে সমর্থন করেন না তিনি। দুর্ভাগ্যবশত পুরো বিশ্ব এখন এক ধরনের জোয়ার মতো হয়ে গেছে। ইউরোপ সহ সারা বিশ্বে সবাই এখন বাজি ধরার কাজ করছে। আমি কখনোই তা সমর্থন করি না, ব্যক্তিগতভাবে তা পছন্দও করি না। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রুজ শহরের একটি শপিং মলে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে মল অফ লুইজিয়ানার ফুডকোর্টে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাধে। স্থানীয় সময় দুপুর 1:30 বাকবিতণ্ডার এক পর্যায়ে গোলাগুলি শুরু হয়। ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন এবং পুলিশ অভিযান চালিয়ে 5 জন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে। ঘটনার পরপরই আতঙ্কিত ক্রেতারা মল থেকে বেরিয়ে আসে। সশস্ত্র পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। Well, I ain't know what the fuck was going on. I just heard pop, 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 pop. God damn. যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আগামী সপ্তাহে 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ব্রিটিশ রাজা চার্লস ও রানী ক্যামিলা। ইরান যুদ্ধকে ঘিরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্যে রয়েছে। তবে রাজা চার্লসের এই সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি ইতিবাচক সুযোগ হিসেবে দেখছে প্রেসিডেন্ট ট্রাম্প। সফরকালে তারা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করবেন। এরপর রাজা চার্লস মার্কিন কংগ্রেসেও ভাষণ দেবেন। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধনীতি লঙ্ঘন ও ওয়াশিংটনের মধ্যে বিরল এক দূরত্ব সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান মতপার্থক্য কমাতে এবং পারস্পরিক আস্থা পুনর্গঠনে একটি কার্যকর ভূমিকা রাখতে পারে। এই ছিল আজকে স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।